সূত্রে পাওয়া যে মাল মশলা তা দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো ইতিহাস নির্মাণ করেন না। তো সেই জন্য বলবো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বুঝতে হলে আপনি 47 সনের ঘটনাকে বাদ দিতে পারবেন না, 40 সনের লাহোর প্রস্তাবকে বাদ দিতে পারবেন না। অথচ বাংলাদেশের গত 50 বছরের বুদ্ধিজীবীরা এই ঘটনাটাই করতেছিলেন এবং সেই তাগিদে এই বাংলা একাডেমিতে আহমদ শোভার মতো লোককে বুঝতে পারে অপমান করেছে এবং এখনো যে বুঝতে পারছে না সেটা হচ্ছে পুরস্কার দেওয়া নেওয়া বড় ব্যাপার নয়। দেশের জনগণের মনে আহমদ শোভা অধিষ্ঠিত আছেন, এটা হচ্ছে বড় পুরস্কার। কিন্তু এই যে বিলম্বটা হলো তাতে আহমদ শোভার কোনো ক্ষতি হয় নাই, ক্ষতিটা হলো আমাদেরই। আমরা বুঝতে পারলাম না। আহমদ শোভা সাজ্জাদ শরীফকে একটা বই শুরু করেছিলেন, খুব মজা লিখছিলেন কি, খানিকটা বিশ্বাসে খানিকটা সংশয়ে। আমি স্মৃতি থেকে উদ্ধৃত করছি, অর্থাৎ অর্ধেক সংশয়। এইটা সাজ্জাদ শরীফের উদ্দেশ্য নয়, এটা ছিল বাংলাদেশের উদ্দেশ্যে। অর্থাৎ বাংলাদেশকে ভালোবেসেও সংশয়টা যাচ্ছে না। বিশ্বাস করতে হবে কিন্তু সংশয়ও যাচ্ছে না। এ কেমন অবস্থা, দোলাচল অবস্থা। আহমদ শোভার জীবন সম্পর্কে যে আলোচনা করেছেন, আমি আহমদ শোভার আরেকটি কবিতার কথা আপনাদের বলবো, এখন পড়ে দেখেন। কবিতা লেখা হয়েছিল শিশুদের জন্য। 1977 সনে এই কবিতাটা তিনি লিখেছিলেন, এটার নাম হচ্ছে গো হাকিম। একটা গরুর বাচ্চা কি করে আইন পড়ে হাকিম হয় সেটা তিনি লিখেছিলেন, ওই হারামজাদা হালালজাদার মতো। যদি আহমদ শোভা আজকে লিখতেন, একটা হাকিমকে যদি গরুর বাচ্চা বলতেন, তাহলে তাকে আদালতে সোপর্দ করে লোকে লাল দালানের মধ্যে ভাত খাওয়াতো। কিন্তু আহমদ শোভা দেখালেন একজন ভদ্রলোকের একটা গরুর বাচ্চা ছিল, তার ইচ্ছে হলো বাচ্চাটাকে তিনি পড়াশোনা করাবেন। তিনি এক মাস্টারের বাড়ি থেকে দিয়ে আসলেন এবং সেই মাস্টার সেই গরুর বাচ্চা কাইটা খাইয়া ফেলাইছে, কিন্তু বারবার তার কাছে বলে তোমার বাচ্চার জন্য তুমি পয়সা পাঠাও। সে পয়সা রেগুলার পাঠিয়ে চলেছে। অনেকদিন পরে বলে দেখতে ইচ্ছে করছে বাচ্চাটাকে। কয়েক বছর পরে গিয়ে বললেন কি আমার বাচ্চাটা কেমন আছে দেখে আসি। বলে আপনার বাচ্চা তো গ্রাজুয়েট হয়ে গেছে। কোথায়? সে আইন পাশ করে উকিল হয়েছে, উকিল থেকে সে এখন হাকিম হয়েছে, ওই কোর্টে গিয়ে বসে আছে। তখন সেই কৃষক মাথায় খড় বিচালির একটা মাথাল নিয়ে ওই আদালতে গিয়ে হাজির এবং হাকিমকে বলতে, হাকিম সাহেব আপনি কিন্তু আমার বাচ্চা, আপনাকে আমি পড়তে দিয়েছিলাম, এখন আপনি আমার এই খড় বিচালির উপহার গ্রহণ করে বাধিত করুন। এই যে কল্পনা শক্তি, আপনারা গালিবাস ট্রাভেলস করে যারা আনন্দ পান, দুনিয়ার যত রকমের স্যাটারিক্যাল উপন্যাস আছে সবটাকে ছাড়িয়ে গেছে। আহমদ শোভার গাভী বৃত্তান্ত উপন্যাসটি খুবই জনপ্রিয় হয়েছে, আপনারা সকলেই পড়েন। কিন্তু গো হাকিমটা কেন যেন এত জনপ্রিয় হয় নাই। আমাদের দেশের কবিরা যে আসলে কবিতাও বোঝে না, আমি তাকে এই ঘটনাকে তার প্রমাণ হিসেবে পেশ করব। আহমদ শোভা কবিতা দিয়ে শুরু করেছিলেন, নুরুল আনোয়ার যে গল্পটা বলেছেন, অনেকে বলছে তার এই কবিতা কবিতা হয় না। কিন্তু গো হাকিম এবং কবি ও সম্রাট প্রায় 20 বছরের ব্যবধানে দুটো লেখা। এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আহমদ শোভাকে ছোটবেলায় আলাউল বলা হতো, সেই বলাটা একেবারেই অসার্থক নয়। আমার মনে হয় আহমদ শোভা যে কটা উপন্যাস লিখেছেন একটাও ব্যর্থ উপন্যাস নয়। সূর্য তুমি সাথী, ওঙ্কার, আলী কেনানের উত্থান। প্রথমে নাম ছিল একজন আলী কেনানের উত্থান পতন, তারপরে শুধু আলী কেনার নামে পাওয়া যায়। তারপরে তিনি যে বইটা লিখেছেন গাভী বৃত্তান্ত, এটাও অসাধারণ বই। পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আরেকটা ভালো বই। অর্ধেক ঈশ্বরী, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, এটা আরেকটা বই। হামিদা জামি লিখছেন অটো ফিকশন, মানে অটোবায়োগ্রাফি নয়, অর্থাৎ নিজের জীবনকে কেন্দ্র করে যে ফিকশন লেখা যায়, এটা অসাধারণ। আমার সাথে আরো অনেক বই আছে, আমি বলছি আমি কয়েকটা বইয়ের নাম বললাম। তারপর সবাই বলে ওঙ্কার নিয়ে তিনি খুব উচ্চাবিলাসী ছিলেন। কিন্তু আহমদ শোভার সবচেয়ে ভালো উপন্যাস আমার মতে, যেটা তিনি মুখে মুখে বহুদিন আমাদের বলতেন, এটার নাম হচ্ছে দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রে। মানে আদা ইংরেজিতে বলতেন। এস এম সুলতানের এই বদভ্যাস ছিল, কথা কথা ইংরেজি বলতো, আমরাও কথা কথা ইংরেজি বলি। আমি বলতে কি হবে, তিনি টলস্টয়ের ওয়ার এন্ড পিস এর মতো একটা উপন্যাস লিখতে চাইতেন, বলতেন দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রে। 1971 নিয়ে তিনি লিখেছেন, যেদিন 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এবং ঢাকার এই রেসকোর্স ময়দানে, তখন রেসকোর্সে বলা হতো, এখন সরওয়ার্দী উদ্যান, আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হবে ঢাকায় বিকাল 4:30টায়, কলকাতায় 4টায়। সেখানে কলকাতার বুদ্ধিজীবীদের সাথে বৈঠকে আহমদ শোভা বলেছেন, তখন আমার মনে মধ্যে একটা বেদনা চিপ করে গড়ে উঠলো। এই যে ভারতীয় সেনাবাহিনী ঢুকলো, সে কি বের হবে? এই যে ইতিহাসকে দেখতে পারার ক্ষমতা, ভারতীয় সেনাবাহিনী বের হয়েছে আপনারা জানেন মার্চ মাসের মধ্যেই। শেখ মুজিবুর রহমান অনুরোধ করেছিলেন, ইন্দিরা গান্ধীকে নিয়ে গেছেন। ইন্দিরা গান্ধী সেটুকু রাজনৈতিক প্রজ্ঞা ছিল, ইন্ডিয়ার বাহিনী নিয়ে গেছে। কিন্তু এখনো কি ভারতের প্রতাপ থেকে আমরা মুক্ত হতে পেরেছি?
আহমদ সাহেব এই জন্য বলতেন, সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস উপন্যাসের শুরুতে তিনি লিখেছিলেন, একজন 30 বছর হয়নি বয়সে সেই কবি লিখতে পারে, আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। 1972 সনের শেষ দিকে উনি এটা লিখছেন সেপ্টেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসের 3 মাসে তিনি পত্রিকার কলাম আকারে গুলি লিখেছিলেন। যাও, একজন লেখককে শ্রেষ্ঠ লেখক বলা অথবা নিকৃষ্ট লেখক বলা আমার উদ্দেশ্য না। আমাদের সমাজে কি সম্ভাবনা আছে সেটা আহমদ সাহেব 72 সনে দেখতে পেয়েছিলেন, এবং তার সামনে কি আশঙ্কা এবং বিপদ লুকিয়ে আছে সেটাও দেখতে পেয়েছিলেন। আমি ঠিক এইটাই হচ্ছে লেখকের কর্তব্য। আহমদ সাহেব বলতেন, বাংলা একাডেমি আমাদের জাতীয় প্রতিষ্ঠান, এটা সত্য, কিন্তু বাংলা একাডেমি আমাদের মাতৃসম প্রতিষ্ঠান। ওই চিঠিতে তিনি অধ্যাপক হারুনুর রশিদকে যে প্রত্যাখ্যানের চিঠি লিখেছিলেন, তিনি বলেন বাংলা একাডেমির বিরুদ্ধে কিছু বলা আমার কাজ নয়, কিন্তু বাংলা একাডেমি যে কাজগুলি করছে যেটা আমাদের মনের যে বাংলা একাডেমি তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাই আমি লিখছি। এই জন্য তিনি পুরস্কার গ্রহণ করেননি। তাকে যে সাদত আলী খান আখন পুরস্কার দেওয়া হয়েছিলেন, সাদত আলী খান আখন কে আপনারা জানেন? মুস্তফা নুরুল ইসলামের বাবা, তিনি পুলিশ অফিসার ছিলেন এবং চরমপত্র খ্যাতে এম.আর. আক্তার মুকুলের বাবা। এবং এই যে সঠতা, এই যে দ্বিতীয় হাতের কাজ, এটা আহমদ সাহেব প্রত্যাখ্যান করেছে। এই জন্য লেখক হিসেবে আহমদ সাহেবের কীর্তির কথা যদি আমরা বলি, আমি এবছর একটা বই বের করেছি আমরি আহমদ ছফা নামে। এটা বের করেছি কেন? আমি আহমদ সাহেব পক্ষে এটা বলা সম্ভব